স্বাগত সবাইকে সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শক, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট সমাধানে দেশে সংলাপের আয়োজন করা হয়েছে। ৯৬ নির্বাচনের আগে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজনীতিতে যে সংকট সৃষ্টি হয়েছিল তার সমাধানে রাজনৈতিক দলগুলো সে সময় সংলাপে বসেছিল, কিন্তু সমাধান হয়েছে রাজপথে। ২০০৬-এর আগে ২০১৩-তে ২০১৮-এ সংলাপ হয়েছে, কিন্তু রাজনৈতিক সংকটের সমাধানে এই সংলাপগুলো কাজে দেয়নি। গণতন্ত্রের মূল কথা হলো সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হবে, কিন্তু দেশে যে কোনো সংলাপের দেশে কেন সংলাপের মধ্য দিয়ে হয় না রাজনৈতিক সংকটের সমাধান, এমন প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে সংলাপ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক কলামিস্ট মাহবুব কামাল, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমাদের সাথে আরও যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া জানাতে পারেন, মতামত জানাতে পারেন, আলোচকদের কাছে আপনি প্রশ্ন রাখতে পারেন, এবং ফেসবুকে আপনি আপনাদের মতামত কিংবা প্রশ্ন এবং প্রতিক্রিয়াও লিখতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শুরুতে আসতে চাই। আমরা শুরুতে যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে সংলাপ অতীতেও হয়েছে, এখনও সংলাপ হচ্ছে, কিন্তু সংলাপের মাধ্যমে আমরা সমাধানের বিষয়টি লক্ষ্য করি না। রাজপথে আন্দোলনের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক সংকটগুলোর সমাধানের অতীত অভিজ্ঞতা সেটি রয়েছে, সামনে কি হবে সেটি আপনারাই বলবেন। কিন্তু সংকট গণতন্ত্রের ক্ষেত্রে আমরা সংলাপকে স্বাগত জানাই যে কোনো রাজনৈতিক সংকটের ক্ষেত্রে, কিন্তু সেই সংলাপ আমাদের দেশে কেন কার্যকরী হয় না? এটি কি আমাদের সংলাপের পরিচালনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে, না যারা সংলাপে অংশ নেয় তাদের মানসিকতা কিংবা রাজনৈতিক যে শিষ্টাচার এই জায়গাতে কোনো জটিলতা আছে? মাহমুদুর রহমান মান্না। হলো কি, আপনারা যেরকম করে বিষয়টা উপস্থাপন করেছেন সেটা তো একটা সঠিক প্রতিপাদ্য যে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে যদি কখনো কোথায় একটা বাধা পড়ে, কোথাও আটকে যায়, তখন উভয় পক্ষ বা যাদের যাদের নিয়ে সমস্যা হয় তারা কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, সংলাপ করে ব্যাপারটার সমাধান করেন। এটা বিশ্বব্যাপী একটি আচরিত বিষয়, এবং এর সাফল্য সম্পর্কেও কেউ তেমন কোনো প্রশ্ন করেনি। কারণ বাংলাদেশের এখনকার এই বিষয়টা আলাদা রাখেন, পৃথিবীব্যাপী প্রচুর সফল সংলাপের খবর আমরা জানি, এবং বহু বিশ্ব সংকটের সমাধান পর্যন্ত সংলাপের মধ্যে দিয়ে হয়েছে, সেটাও আমাদের জানা আছে। তো তাহলে বাংলাদেশে হবে না কেন? সমস্ত সংলাপ সফল হয় তা বলবো না, কোন কোন সংলাপ তো ভেঙে যায়, ওগুলো তো আলাদা আলাদা করে সংলাপের মূল্যায়ন করবার প্রশ্ন আছে। ধরেন, একই দেশে অনুষ্ঠিত একটা সংলাপ সফল হলো, আবার একটা হলো না। একই পক্ষের একটা সংলাপের ফলাফল ভালো হলো, আর একটা হলো না, সেটা আপনি আলাদা করে মূল্যায়ন করতে পারেন। কিন্তু আপনি যেরকম করে বললেন কথাটা ঠিক, যে বাংলাদেশের কোন সংলাপ সফল হচ্ছে সেই রকম আমরা দেখছি না। আর বাংলাদেশে বলছেন কেন? ধরেন, বাংলাদেশের যে জন্মটা হলো, পাকিস্তানের সাথে যে সংলাপ আমাদের হয়েছিল ওই মার্চ মাসের ৭১-এ ১৫ থেকে ২৩ পর্যন্ত, যদি ওই সংলাপ, যদিও ওটার ঘটনা তো আমরা জানি না, ওর কোনো বিস্তারিত কেউই বলেনি, না পাকিস্তান কর্তৃপক্ষ নাকি আমাদের কর্তৃপক্ষ যারা এই সংলাপের মধ্যে ছিলেন তাদের কোনো ডকুমেন্ট নাই। কিন্তু সত্যি হচ্ছে যে সেই সংলাপ সফল হয়নি। যদিও শেখ মুজিব ২৩ তারিখ ২৩ মার্চ ১৯৭১ বলেছিলেন সংলাপ যদি ফলপ্রসূ না হয় তাহলে আমি আলোচনা করছি কেন, কিন্তু হয়নি সেটা। এইখানে বিষয়টা হচ্ছে যে একটাও যখন হয়নি তখন এটাকে ধরে নিতে হবে যে নিশ্চয়ই এই সংলাপের আন্তরিকতা নিয়ে, এই সংলাপের উদ্দেশ্য নিয়ে যারা সংলাপ ডাকছেন, আমি প্রধানত বলছি যারা সংলাপ ডাকছেন, তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করবার বিষয় আছে। কেন যারা সংলাপ ডাকছেন তাদের কথা প্রধানত বলছি, যে যখন ডেকেছেন আমি তাদের কথাই বলছি, সমস্যাটা একটা আছে এটা তারা অনুভব করেছেন, সেই জন্য বিবাদমান অথবা বিতর্ক মধ্যে যুক্ত আছেন এরকম অন্যদেরকে তারা যুক্ত করেছেন, যারা স্টেক হোল্ডার, অংশী, তাদেরকে ডাকছেন। তো তাদের তো লক্ষ্যটা হবে যাতে এটা সফল হয়। ধরেন, এখানে এমন ভাবে আপনি ডেকেছেন, সরাসরি করে বলাও খুব মুশকিল। তারপরে আমি যদি ধরি যে অতীত অভিজ্ঞতা, অতীত সাংগঠনিক পরিচয়ের প্রেক্ষিতে
ডক্টর মিজান এখানে আছেন, সরকারি দলের সঙ্গে যুক্ত ছিলেন। আমি মনে করি এখনো ভাবাদর্শগত ভাবে হোক, সাংগঠনিক ভাবে আছেন কিনা জানি না, উনি বলতে পারবেন। সরকারি দলই বলুক, সরকারই তো ডেকেছে সংলাপটা। এই সংলাপ কি সফলতার দিকে যাচ্ছে? সিম্পল হচ্ছে, বেশিরভাগ দল সংলাপটা বর্জন করেছে এবং তারা কারণ দেখেছে কি কি কারণে যাবে। এমনকি যারা গতবার সংলাপে গেছেন বা তার আগের বারে গেছেন, তারাও এবার বলেছেন আমরা যে গতবার গেছি, তার আগের বার গেছি, যে কথাগুলো বলেছি তার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি, তাহলে এখন যাবো কেন? ওই কথাগুলোর জবাব যদি পেতাম তাহলে হয়তো যেতাম। আমি এক কথাই বলবো, আমি মনে করি সংলাপ যারা দেখেছেন তারা আন্তরিকভাবে একটা সমস্যার সামনে রেখে তার সমাধানের জন্য ডাকেননি, বরঞ্চ সমস্যাকে সামনে রেখে একটা কূটনৈতিক চালের মতো করেছেন, যাতে করে অন্যদের বিভ্রান্ত করে বোঝানো যায় যে আমরা আন্তরিক আছি, কিন্তু তবু তো পারলাম না। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই, যেটি মান্না ভাই যেটি বললেন যে এই সংলাপটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির সাথে, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করে তিনি আলোচনা করছেন কিভাবে নির্বাচনটি হতে পারে, নির্বাচন কমিশনের গঠনটি কেমন হতে পারে, সেটি অনেকটাই লোক দেখানো, যেটি মান্না ভাই বলছেন, এবং এখানে আন্তরিকতার ঘাটতি আছে। বিএনপি তো সরাসরি বলছে যে এটি অন্তঃসার শূন্য সংলাপ। আপনি কি মনে করেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান? না, আমি মান্না ভাইয়ের সাথে অনেক ব্যাপারেই একমত। সংলাপ আমাদের দেশে সফল হয়নি, আবার কোনো কোনো সংলাপ যে সফল হয়নি তা না। অনেক জটিল সমস্যাও কিন্তু পৃথিবীতে সংলাপের মাধ্যমে সমাধান হয়। আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে ইনসার্জেন্সি যেটা ছিল, এটা এখনো কিছু কিছু সমস্যা রয়ে গেছে, বা চুক্তি মোতাবেক অনেক কিছু অপূর্ণ আছে, তাদের ক্ষোভ বিক্ষোভ এখনো আছে। কিন্তু তারপরেও যে অবস্থাটা ছিল, সেই অবস্থা থেকে একটা শান্তি চুক্তি কিন্তু সংলাপের মধ্য দিয়ে এটা সম্পন্ন করা গেছিল। সংলাপ একেবারেই আমাদের সমস্যাটা হচ্ছে কি, কনফ্লিক্ট রিজলভ করার জন্য, দ্বন্দ্ব নিরসন করার জন্য সংলাপের যে একটা ঐতিহাসিক ভূমিকা, তাৎপর্য, তো সেটা যখন আছে, আর এটা একটা পদ্ধতি আছে। আপনি যখন কনফ্লিক্ট রিজলভ করবেন, তো সাধারণত সংলাপ শুরু হলেই যেখানে যেখানে একমত হওয়া যায়, বিবদমান পক্ষগুলো তাৎক্ষণিক যে বিষয়গুলো একমত হওয়া যায়, এগুলোকে আলাদা করে ফেলতে হয়। অর্থাৎ আমরা এই এগ্রিমেন্টে চলে আসলাম, অর্থাৎ সমস্যাটা যেখানে, এখান থেকে সমাধান শুরু না করে যদি আমরা ইতিহাস থেকে সমস্যার সমাধান শুরু করি, একেবারে আমরা ধরি ৭১-এর ভূমিকা, ৭৫-এর খুনি গ্রেনেড হামলা, অথবা এর বিপরীতে গিয়ে আপনি যখন আরো অনেকগুলো বিষয়, ঐতিহাসিক বিষয় উপস্থাপন করবেন, এবং তখন দেখা যায় যে বিষয়টা নিয়ে আপনি সংলাপ করছেন, সেই বিষয়টা পর্যন্ত আসার আগেই সংলাপ কিন্তু ভেঙে পড়ে। তো সেই জন্য সংলাপ, অর্থাৎ কনফ্লিক্ট রিজলভ করার জন্য, দ্বন্দ্ব নিরসন করার জন্য যে একাডেমিক এক্সারসাইজ, এটা দুনিয়াতে আছে, এবং এর জন্য একটা বিদ্যা আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট খোলা হয়েছে এই জিনিসের, যে কিভাবে আপনি দ্বন্দ্ব নিরসন করবেন বিবদমান গ্রুপের মধ্যে। কিন্তু বাস্তবে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার যেটি বলছেন যে আসলে একাডেমিক চর্চা এবং সেই মানসিকতা, কিন্তু আমাদের এখানে সেই রাজনৈতিক দলগুলো বলুন বা একাডেমিক অঙ্গনে বলুন, সেই মানসিকতাটা গড়ে উঠছে না কেন? না, সেটা হচ্ছে কি, আমাদের যখনই বিতর্ক হয় কোনো একটা বিষয় নিয়ে, আসলে সংলাপের মধ্যে তো এক ধরনের ওয়ান কাইন্ড অফ বিতর্ক। তো বিতর্ক যেখানে অনুষ্ঠিত হয়, তখন আমরা যারা বিতর্কের বিচারক থাকি বা বিতার্কিক থাকি, তো তারা প্রায় একটা ভল্টেয়ারের উক্তি দিয়ে বলে যে তোমার কথা আমি মেনে নাও নিতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকারের জন্য আমি জীবন দেবো, এটা বলি। কিন্তু ভল্টেয়ারের আরেকটা উক্তি কিন্তু ওর কাছাকাছি সময়ে করা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে অবিরাম বিতর্ক চলতেই থাকবে, এটা আমরা কোনো রেজুলেশনে আসবো না, উপসংহারে আসবো না, এটাও কিন্তু ভল্টেয়ার সাজেস্ট করে না। আমাদেরকে একটা পর্যায়ে আপাতত যে সবচেয়ে ভালো গ্রহণযোগ্য উপসংহার সমাধান, সেটা কিন্তু মেনে নিতে হবে। পরে হয়তো এটাকে আরো ইমপ্রোভাইজেশনের জন্য আমরা কাজ করতে হবে, কিন্তু আমরা কখনোই মানে একটা উপসংহারে আসবো না, রেজুলেশন নিতে পারবো না সংলাপের মধ্য দিয়ে। তাইলে এই সংলাপ কিন্তু কোনো তাৎপর্য বহন করে না। তার মানে আমরা স্যার এমনটি আমরা আসলে বলতে পারি কিনা যে আওয়ামী লীগ যে সংলাপে ডেকে থাকে, সেক্ষেত্রে বিএনপি নানা ধরনের দোষ বা সন্দেহ দেখে, আবার বিএনপি যখন সংলাপ আহ্বান করে তখন আওয়ামী লীগ নানা ধরনের দোষ ত্রুটির দৃষ্টিতে বিষয়টি দেখে? দেখুন, আমি সংক্ষেপে একটু বলে আমি ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, সংলাপটা হচ্ছে কি জন্য? একটা নির্বাচন কমিশন গঠন করার জন্য। সার্চ কমিটি গঠন করবেন মহামান্য এবং রাষ্ট্রপতি, আগে 2 বার করেছেন, এইবার ও সবার সাথে আলাপ করে সার্চ কমিটি করে। এটাই তো আমরা আমাদের দৃষ্টিতে, ভিতরে গিয়ে কে কে আলাপ করতেছে সেটা তো আমরা জানি না, তো যারা গেছে তারা বলতে পারবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে একটা নির্বাচন। দুর্ভাগ্যজনক যেটা, সেটা হচ্ছে আমাদের
50 বছরের স্বাধীনতা, এবং আমাদের সংবিধান যেটা আছে, বহু কাটাছেড়ির পরে যে সংবিধানটা আছে, এটার বয়সও প্রায় 50 বছর। সেখানে কথা ছিল একটা আইনের মাধ্যমে আমরা নির্বাচন কমিশন গঠন করব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা বিভিন্ন দল, সব দলই, সামরিক বেসামরিক, যে সকল ক্ষমতাসীনরা ছিল, কখনোই এই আইনটা করেনি। আর এখন এই আইন, মাননীয় আইনমন্ত্রী বলতেছেন যে এখানে পর্যাপ্ত সময় নেই। সময় বলতে এটাকে টাইম, অর্থাৎ দিন বা ঘন্টার হিসাবে বলছেন। আমি তো মনে করি এটা এই আইন তৈরি করার সময় না, সময় মানে এটা একটা অসময়। এখন যদি পার্লামেন্টেও যদি একটা আইন পাশ করে, ইভেন এটা যদি অত্যন্ত ওয়েল ড্রাফটেড হয়, 2011 সালে হুডা কমিশন যে ড্রাফট করে দিয়ে আসছিলেন একটা কমিশন, এইটাও যদি পাশ করা হয়, এটার মধ্যে হয়তো কিছু সংশোধন সরকার করবে, বলবে যে এই সংসদ যেটা বর্তমান সংসদ, এটা প্রতিনিধিত্বশীল না, এটা যেই প্রক্রিয়া নির্বাচিত হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া ত্রুটিমুক্ত না, ইত্যাদি বলে এইটা ভালো একটা আইন পাশ করলে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আর যেটা নিয়ে আলোচনা হচ্ছে, বিএনপি অর্থাৎ আমাদের প্রধান যে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল এবং ব্যাপক জনসমর্থনের যে বিরোধী দল, সেটা ওরা বলতেছে আমরা এই নির্বাচন কমিশন গঠন বা আইন নিয়ে আলোচনা করব না, আমরা যাচ্ছি সরকার পদত্যাগ করুক, তারপরে সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে। তাহলে তো আর এই আলোচনাটা যে তাৎপর্য, অর্থাৎ সবাই প্রতিনিধিত্ব নিয়ে সবাই অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন কমিশন হবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা ভুল হয়ে যাচ্ছে, হয়তো পাবো, কিন্তু এটা ওই যে সর্বজন গ্রহণযোগ্য যে কথাটা, সেখান থেকে এই রেজাল্ট আসবে বলে আমার মনে হয়। আপনার মনে হয়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মাহবুব কামাল ভাই আসতে চাই, আপনি দুইজন, মাহমুদুর রহমান মান্না ভাই এবং আমাদের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, দুইজনের কথাই শুনলেন। যে সংলাপ, সেটি তো যে কোনো সংকটের সমাধানের জন্য, রাজনৈতিক সংকটগুলো সমাধানের জন্য রাজনৈতিক দলগুলো সংলাপ করবে, গণতন্ত্র, এটি খুব সহজাত একটি বিষয়। কিন্তু অতীতে আমাদের যে সংলাপগুলোর যে ভবিষ্যৎ, সেই জায়গাগুলোকে সামনে এনে যদি এভাবে জানতে চাই যে নির্বাচন কমিশনের গঠন নিয়ে সংলাপ, কারণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি। আইন, আওয়ামী লীগও সময় পেয়েছে, আইন হয়নি, বিএনপিও সময় পেয়েছে, আইন হয়নি। কিন্তু আমার যে প্রশ্নটি আপনার কাছে, যে আইনের চেয়েও সার্চ কমিটির প্রতি এত বেশি আগ্রহ কেন? প্রথম কথা হচ্ছে আমাদের আসল লক্ষ্যটা কি? একটা গ্রহণযোগ্য নির্বাচন করা, তাই তো? এটি তো আমাদের আসল লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্চ কমিটির মাধ্যমে হোক কিংবা আইন করে হোক, আপনার যে কমিশন গঠিত হবে, আইন করেও যদি হয়, তাহলেও আপনার সুষ্ঠু নির্বাচন হবে না। যদি নাটার পরে আসতেছি আমি। দেখেন, রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতির আতিথ্য গ্রহণ করা, এটার মধ্যে এক ধরনের অ্যারিস্ট্রিকেসি আছে, যাচ্ছে অনেকে। কিন্তু লাভটা কি? 2016 সালেও কিন্তু এই ধরনের আলাপ আলোচনা করা হয়েছিল, এবং পরবর্তীকালে দেখা গেল যে এই কমিশন আপনার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আসলে রাষ্ট্রপতি কেন সংলাপ করছে আমি ঠিক বুঝতে পারতেছি না। এই কারণে, রাষ্ট্রপতির তো মাত্র দুটি কাজ, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা। এছাড়া তো রাষ্ট্রপতির কোনো ভার্চুয়ালি কোনো ক্ষমতা নাই। সার্চ কমিটির মাধ্যমে যারাই নাম প্রস্তাব করবে, আলটিমেটলি তো নামগুলো যাবে প্রধানমন্ত্রীর কাছে। ওনার অ্যাপ্রুভাল ছাড়া তো হবে না, ওনার অ্যাপ্রুভাল ছাড়া রাষ্ট্রপতি এটা করতে পারবেন না। জি। সুতরাং এই সার্চ কমিটি করে, গঠন করে, আপনার নির্বাচন কমিশন গঠন করে একটা সুষ্ঠু নির্বাচন করা, এইটা আমি মনে করি যে এইটা হবে না কখনো। আসলে কথাটা হচ্ছে সরকারটা কেমন, দ্যাট ম্যাটার্স। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারটা কেমন, কারণ আমাদের অভিজ্ঞতা বলছে যে বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। বাকি কোনো একটা নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্য হয় নাই। 73-এরটা হয় নাই, 79-টা হয় নাই, 86-টা হয় নাই, 88-এরটা হয় নাই, কোনো নির্বাচনই কিন্তু হয় নাই। কিন্তু 96, 91, 2001 এবং 2009 এই চারটা নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু চারটা নির্বাচনে আবার যারা হেরেছে তারা কিন্তু অভিযোগ করেছে। না, এটা তো করতেই পারে। এটা আমাদের দেশের পলিটিক্যাল কালচার হচ্ছে পরাজয় মেনে নেয় না, এবং কি বলে যে এটা এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে যে তাদেরকে জিততেই হবে। পলিটিক্যাল পার্টিগুলি কি বললো সেটা ব্যাপার না, সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়েছিল। আচ্ছা, আমি যে কথাটা আসতে চাচ্ছি, আপনি দেখেন, একটা উদাহরণ আপনাকে আমি দেই। রোভ কমিশন, জি, 91-এ যখন রাষ্ট্রপতি আপনার শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হলো, 91-এ নির্বাচন ফেয়ার হলো,
যদিও শেখ হাসিনা বলছিলেন যে এটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিন্তু নির্বাচন ফেয়ার হয়েছে। এই রোফ কমিশনই কিন্তু মাগুরা 2 নির্বাচনে কিন্তু আপনার ব্যর্থ হয়েছে কেন? যেহেতু তখন ছিল একটা দলীয় সরকার, 91-এ নিরপেক্ষ সরকার ছিল বলেই রোপ কমিশন ঠিকমতো কাজ করতে পেরেছে। কিন্তু যখনই মাগুরা 2 নির্বাচন হলো বিএনপি সরকারের আমলে, সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হতে পারলো না, যেহেতু দলীয় সরকারের অধীনে। সুতরাং আমার কথা একটাই, নির্বাচন সুষ্ঠু হতে পারে সেই তখনই যদি সরকার, বিশেষত প্রাইম মিনিস্টার যদি চান, ইফ শি ডিজায়ার্স নিউট্রাল ইলেকশন, তাইলে হবে, এছাড়া কিন্তু হবে না। এখন কথাটা হচ্ছে, আপনি নির্বাচন কমিশন যত টিএন সেশনকে এনে বসায় দেন, কোনো লাভ হবে না। কারণ আমাদের দেশের যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় দলীয় সরকার ক্ষমতা থাকলে তারা নির্বাচনকে প্রভাবিত করার মতো তাদের মেকানিজম থাকে এবং মেশিনারি থাকে। নির্বাচন কমিশন সেখানে অসহায় ভূমিকা পালন করে। সুতরাং পিএমকে চাইতে হবে। এখন কথা হচ্ছে প্রাইম মিনিস্টার চাইবেন কিনা। আমি মনে করি প্রাইম মিনিস্টার চাইবেন না একটা নিরপেক্ষ নির্বাচন হোক। আমি এটা এই জন্যই বলছি, মানে এটা মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই কারণেই, দেখেন 2004-এ কিন্তু একটা বটম লাইন ড্র করা হয়েছে। এই যে কি বলে যে গ্রেনেড হামলা, ওই গ্রেনেড হামলার পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে রাইভালরি, যে অ্যান্টাগনিজম, যে বৈরিতা, সেইটা রিজলভ করার মতো আর কোনো পরিবেশ নাই। কারণ সেখানে কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, তারপরে ধরেন এই ওয়ার ক্রিমিনালদের বিচার করে কিন্তু শেখ হাসিনা প্রাইম মিনিস্টার একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন। বিএনপির সাথে তার আর কোনো আপোষ করার কোনো জায়গা নাই। আপনি দেখেন, আপনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলবেন না, আপনি 15ই আগস্ট আপনি করবেন, জন্মদিন পালন করবেন, তো আপনি শেখ হাসিনার কাছ থেকে আপনি নিউট্রালিটি চান কেন? আমি তো ভালো হতে হলে তো সবাইকে ভালো হইতে হবে, তাই না? আমি একা ভালো হলে তো লাভ নাই। কারণ আমাদের ব্যাপারটা দাঁড়ায় গেছে যে বিএনপি এবং আওয়ামী লীগের যে বিষয়টা, সেটা হয়ে গেছে আপনার মহামডান এবং আবাহনীর যে বৈরিতা, সেই বৈরিতার মতো। যে কোনো প্রকারে হোক জিততে হবে, বাইরে থাকলে যে কোনো প্রকারে হোক ক্ষমতা যেতে হবে, আর ক্ষমতা থাকলে যে কোনো প্রকারে ক্ষমতা থাকতে হবে। এই কালচারটা কিন্তু এখানে দাঁড়ায় গেছে। আমি মানে শেখ হাসিনা যদি নিউট্রাল ইলেকশন না চান, গ্রহণযোগ্য ইলেকশন না, আমি কিন্তু তার কোনো দোষ ধরবো না এই কারণেই যে এখানে তো চলছে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। বিরোধী দলের তো কোনো মর্যাদা নাই। এখন যদি বাংলাদেশে যদি ফেয়ার ইলেকশন করতে হয়, তাইলে একটা জিনিস করতে হবে প্রথমে, সেটা হচ্ছে বিরোধী দলের মর্যাদা স্ট্যাবলিশ করতে হবে। বিরোধী দলে গেলে তার যাতে অধিকার, তার মর্যাদা স্ট্যাবলিশ করতে হবে। এখানে তো বিরোধী দলের কোনো মর্যাদা বলতে কিছু নাই, বিরোধী দলের কোনো অধিকার বলতে কিছু নাই। সুতরাং শেখ হাসিনা কেন চাইবেন উনি বিরোধী দলে যাবেন? যে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি চলছে 91 থেকে শুরু করে, সেই রাজনীতিতে তো আপনি ক্ষমতায় থেকে ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো মানসিকতা জন্ম হবে না, কারণ কালচারটাই তো এটা না, তাই না? তো ফলে আপনাকে ঠিক করতে হবে, প্রথমে রাজনীতিটা ঠিক করতে হবে, পলিটিক্যাল কালচারটা ঠিক করতে হবে। এবং আমি যেটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের রাজনীতি প্রাথমিক পর্যায়ে, অথবা এখন বলা যেতে পারে সুষ্ঠু রাজনীতির ধারা এখনো শুরু হয়নি। সুতরাং এখানে আপনার এই নির্বাচন কমিশন নিয়ে আলাপ আলোচনা করলে নিরর্থক, এগুলির কোনো মানে হয় না। আপনার দৃষ্টিতেও এটি অন্তঃসার শূন্য, এগুলি কোনো অ্যাবসলিউটলি মিনিংলেস। এটার কোনো প্রথমে ঠিক করতে হবে। মাহবুব কামাল, শুনবো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমি কলাবাগান থেকে বলছিলাম, আমার নাম মহিউদ্দিন। জি, বলুন। আমি ডক্টর মিজানুর রহমান স্যারের কাছে জানতে চাই যে আমরা বিরোধী দল বলতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে বুঝি। এখন সরকার যদি একটু নমনীয়তা দেখাইতো, তাহলে বিএনপি সংলাপে আসার একটা সম্ভাবনা ছিল। এখন বিএনপি কে সংলাপে আনার জন্য আপনার সরকার কি ব্যবস্থা নিতেছে একটু যদি জানাতেন ডক্টর মিজানুর রহমান স্যার। যেমন ধরেন আপনি দেশনেত্রী এবং খালেদা জিয়াকে চিকিৎসার ক্ষেত্রে আছে কিছু নমনীয়তা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। একটু শুনে আসি মোহাম্মদ কমল ভাই, আপনি তো সংলাপের যে বিষয়গুলো বললেন তার প্রেক্ষাপটে একটু শুনে আসি। ডক্টর মিজানুর রহমান স্যার আমাদের সাথে আছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, যেটি আমারও একটি প্রশ্ন আছে, কিন্তু শুরুতে টেলিফোনে যে দর্শক প্রশ্নটি আপনার কাছে রেখেছে যে সরকার
আরও বেশি নমনীয় হলে বা আরও নমনীয় হলে, বেশি শব্দটা বাদই দিলাম, আরও নমনীয় হলে বিএনপি সংলাপে যেত বা হয়তো একটা সম্ভাবনার জায়গা তিনি দেখছেন। আপনার দৃষ্টিতে কি আমি মনে হয়? আমি 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 মনে করি যেহেতু সরকারে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সরকারের থাকার কারণে এই দায়িত্বটা বেশি, সবাইকে আলোচনায় নিয়ে আসা এবং সবাই যাতে অংশগ্রহণ করার জন্য একটা অবারিত সুযোগ পায় সেই সুযোগ তৈরি করে দেওয়া, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করে দেওয়া, এগুলো সরকারের দায়িত্ব অনেক বেশি। কিন্তু দেখেন, আমি আরো যদি কেবল তো আমাদের মাহবুব কামাল ভাই যেগুলো বললেন, আমাদের সংঘাত অথবা যেটা প্রতিশোধ পরায়ণতার রাজনীতি, এটা যেটা সেগুলো আছে, এর বাইরেও এটা অর্থাৎ যে নির্বাচনগুলি অপেক্ষাকৃত ভালো নির্বাচন, এর মধ্য দিয়ে কি করলাম আমরা, একটা সংসদ গঠিত হলো। আপনি দেখেন, নবম জাতীয় সংসদ অপেক্ষাকৃত ভালো নির্বাচনের মাধ্যমে গঠা হয়েছিল, কিন্তু সেখানে ৭৪% অধিবেশনে বিএনপি বর্জন করছে। আর বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া অর্থাৎ ৪১টা অধিবেশনের মধ্যে ৪টাতে সে উপস্থিত ছিল, আর যায়নি সে। অষ্টম সংসদেও একই অবস্থা হচ্ছে, আবার রিভার্স, মানে বিরোধী দল ৬০% সংসদে অনুপস্থিত ছিল। অর্থাৎ আমাদের যে সংলাপটা তো এখানে সেখানে পথে ঘাটে হওয়ার কথা ছিল না, কথা ছিল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদ হবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু আমরা যে সকল নির্বাচনগুলোকে অপেক্ষাকৃত ভালো নির্বাচন বলছি, নিরপেক্ষ তথ্যদীয় এই সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদগুলো, সেই সংসদগুলোর কার্যকারিতা যদি আপনি দেখেন, আরো বেশি হতাশাব্যঞ্জক। অর্থাৎ ফলটা যেটা হয় আর কি, অর্থাৎ আমাদের যদি একটা কালচারের মধ্যে যদি সংলাপের বিষয়টা না আনতে পারি, আলোচনার যে বিষয়টা, সংস্কৃতি যদি না থাকে, আর যদি আমাদের সবকিছু যদি মনে করি এই এখন যেভাবে বলা হচ্ছে রাজপথে সবকিছু ফয়সালা হবে, তো এটা একটা উপনিবেশিক অথবা আমার মনে হয় যে আমাদের পাকিস্তান আমলের যে রাজনৈতিক ধারা অথবা এরশাদ আমলেও যেসব ঘটনাগুলো ঘটছে, সেগুলো হয়তো আবার একই ঘটনার পুনরাবৃত্তি আবার এখানে হবে কিনা, এটা নিয়ে আমার তাহলে আমরা তো সংলাপেই ভরসা রাখতে চাই, কিন্তু মাহবুব কামাল ভাই যেটি বললেন স্যার, যে আসলে এই সংলাপ সময় ক্ষেপণ বা সময় নষ্টের মতো একটি বিষয়। আমি আবারও বলছি, সংলাপ একটা তো ভেরি সিম্পল। ওরা যারা বেরিয়ে আসতেছে তারা কি বলতেছে যে আমরা একটা আইন করার জন্য বলে আসছি, কিন্তু আমি জানি না আইনটা এখন যদি করে, অর্থাৎ প্রেসিডেন্টও যদি একটা অর্ডিন্যান্স জারি করে, এটা গ্রহণযোগ্য হবে না। তাইলে সমস্যাটা যেটা মাহবুব কামাল সাহেব বললেন, সরকার এবং সরকারের চেয়ে আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। অর্থাৎ আমাদের বড় যে ২-৩টা রাজনৈতিক দল বা জোট যেগুলো আছে, তারা যদি সবাই আলোচনা করে যদি সর্বসম্মত সিদ্ধান্তে না আসে যে আমরা একটা ভালো নির্বাচন করব, তাইলে আপনি নির্বাচন কমিশন যত শক্তিশালী করেন, যত নিরপেক্ষ লোক, টিএন সেশনের কথা বারবার বলা হয়, তো টিএন সেশন যেদিন নির্বাচন প্রধান দায়িত্ব শেষ করছেন, এর এক সপ্তাহ পরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মানে উনি ওই দিনই বিজেপি হন নাই, আগেও বিজেপি ছিলেন। আমাদের বিচারপতি রোপ, তিনি ভালো নির্বাচন করছেন, উনি নির্বাচন কমিশন শেষ হওয়ার পরে ইসলামী ছাত্র শিবিরের সবকটা সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শিবির। তাহলে উনি ওই দিন শিবির হন নাই, শিবির আগেই ছিলেন উনি। জিনিসটা হচ্ছে যে লোকটাকে আমি বসাবো তার রাজনৈতিক অবশ্যই একটা মানে পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু তিনি যখন রোলটা প্লে করবেন তার বস্তুনিষ্ঠতা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দরকার। জি, ধন্যবাদ। আপনি এরকম কোন দলকে সমর্থন করে না শতভাগ নিরপেক্ষ লোক, এটা কোনো মানুষই না, এটা পাবেনই না আপনি। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না ভাই, ডক্টর মিজানুর রহমান স্যার যা বললেন আপনি শুনতে পেয়েছেন। দর্শক একটি প্রশ্ন রাখলেন, আমাদের মাহবুব কামাল ভাই বললেন যে আসলে এই সংলাপের মধ্যে তো সম্ভাবনা অনেকেই দেখছেন না, তাহলে পরিস্থিতি কি দাঁড়াতে পারে? ইংরেজিতে একটা কথা আছে না, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আপনি জঙ্গলের মধ্যে ঢুকবেন না, জঙ্গলের মধ্যেকার বিপদের মুখোমুখি হবেন না, অতএব চতুর্দিক দিয়ে বাড়াবাড়ি করবেন। এগুলো সেরকম হচ্ছে। মানে আমার কাছে একটু সারপ্রাইজিং লেগেছে, কেন দেখেন, এটা ঠিক যে আমরা কি চাচ্ছি, একটা সুষ্ঠু নির্বাচন হোক, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র নির্মিত হতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে গত কয়েক বছর 12-13 বছর ধরে এই সরকার আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা আইনটা করেনি কেন? এই প্রশ্ন করলে আওয়ামী লীগ জিজ্ঞেস করবে বিএনপি তো ছিল, তারা করেনি কেন? আমি বলছি আওয়ামী লীগ বিএনপি দুটোই খারাপ কাজ করেছে, কিন্তু
শেখ হাসিনাকে আমি যদি ধরি যেরকম করে মাহবুব কামাল বললেন, সেরকম করে আসলেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং সেটা করেছিল বিএনপি। এই জন্য শেখ হাসিনা ভোট দেবেন না, মানে একটা উপযুক্ত গ্রহণযোগ্য ভোট দেবেন না। আমি কি দোষ করেছি? নাগরিক ঐক্য বাম জোট কি দোষ করেছে? বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো কি দোষ করেছে? মানে আই এম সারপ্রাইজ যে এইটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি। গণতন্ত্র দরকার 17 কোটি মানুষের জন্য। যদি বিএনপি আর আওয়ামী লীগের ঝগড়াঝাটিতেই কেবলমাত্র দেশের গণতন্ত্র বিঘ্নিত হয়েছে, দুটো দলকে বাদ দিয়ে দেবে মানুষ। ওপেনলি বলুক যে আমি ওকে দেখতে পারি, ওকে আমি দেখতে পারি না, এই কারণে আমরা একজন আরেকজনকে সহ্য করবো, আমরা মারামারি করবো। প্রকাশ্যে বললে অথবা আমাদেরকে বলতে দিলে আমরা বাকি লোকদের বলবো ওরা মারামারি করছে, সেই কাজ করবো। এই যে অভিযোগের কথা এবং তার কারণে যে ব্যবস্থাগুলোর কথা বলা হলো, এই যে দেখেন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হলো, যে এই নির্বাচনের বিষয়টি যে মাহমুদুর রহমান মান্না ভাই, আপনি অনুমতি দিলে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে এই আপনার যে পরবর্তী বক্তব্য সেটি বিরতির পরে শুনবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি রাজনীতিতে সংলাপ। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি রাজনীতিতে সংলাপ। আমরা বিরতির আগে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা শুনছিলাম এবং মাহমুদুর রহমান মান্না, আপনি ইউপি নির্বাচনের বিষয়টি বলছিলেন, সেই বিষয়টি শুনতে চাই। বিষয় না, আমি বলছিলাম যে এই ইউপি নির্বাচনে কোনো বিরোধী দল ছিল না, তারপরে 200টা লোক মারা গেছে এবং ভোটে কি কি কেলেঙ্কারি হয়েছে সবাই আমরা দেখেছি, খুনাখুনি সহ যাই হয়েছে। ইলেকশন ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি বলি কেন ওই গ্রেনেড হামলা হলো, এই জন্য শেখ হাসিনা নির্বাচন দেবেন না, তাহলে ওনার ক্ষমতায় থাকার দরকার কি আছে? ওই ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেবেন না, এটা যদি আমাকে মানতে হয় তাহলে ওনাকে ক্ষমতায় থাকা আমি মানবো কিভাবে? এখন ধরেন আমার নিজস্ব একটা বিবেচনা আছে উনি দেবেন কি দেবেন না, কারণ এই 30 ডিসেম্বরের ভোট যেটা 29 তারিখ রাতের বেলা হয়ে গেছে, তার আগে উনি সংলাপ ডেকেছিলেন, আমরা গেছিলাম ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। ওইখানে উনি আমাদেরকে বললেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই নির্বাচনটা সর্বাংশে আমি গ্রহণযোগ্য আপনাদের কাছে অর্থবহ করে তুলবো, কোন রকম প্রভাব বিস্তার, ক্ষমতার প্রভাব এগুলো করা হবে না। এটা একেবারে নাটক ছিল। এখন যে প্রেসিডেন্ট এরকম করে ডাকছেন, এটা নাটক। তাই যদি তাহলে তো বলে দিলে হয় এরকম নাটকবাজ সরকারের সাথে কিসের টাকা হবে বলেন? এই নাটকবাজ সরকারের সাথে তো কিছুই হবে না। যদি আমাকে এটা মানতে হয় যে উনি খুব যুক্তিসঙ্গত ভাবে কোন সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেবেন না, এটাই স্বাভাবিক। এগুলো কোনো কথা নয়। কথা হচ্ছে এই যে খুব বড় একটা সংকটে দেশ পড়েছে, তার কারণ হচ্ছে যে বাস্তবত এই সরকারের উপরে কারো আস্থা নেই। এই যে প্রফেসর মিজান বললেন না যে বিএনপি তো বলছে যে ওখানে গিয়ে সংলাপ করে ইলেকশন কমিশন করবো কি, এই সরকার আন্ডারে তো কোনো ইলেকশন হবে না। ওইটা কিন্তু আর একটা সাবজেক্ট। একটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা। খেয়াল করে দেখবেন তার জন্য বিএনপি প্রথম দিকে কিন্তু বলেছিল আমরা তো এখনো দাওয়াত পাইনি, আগে দাওয়াত পাই তারপরে বলবো। পরের দিকে তারা তাদের পজিশনটা ক্লিয়ার করছে যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করবো না, কাজে সরকার উৎখাতের বা সরকার অপসারণ, সরকারের পদত্যাগে বাধ্য করার আন্দোলন আমরা করবো। কিন্তু ইলেকশন কমিশন গঠন করবার ব্যাপারে যে আইন করা দরকার সেই কথা তারা বলছে, সবাই বলছেন। সবচেয়ে বড় কথা আমি বলেছি, দুটো বাম দল সিপিবি এবং বাসদ যেরকম করে বললো যে আমরা এর আগে গেছি প্রেসিডেন্ট সাহেবের যে প্রস্তাবগুলো দিয়ে আসছি কিছুই হয়নি, কোনো জবাবই পাই নাই, তাহলে এখন যাওয়া মানে তো তার নষ্ট করা। প্রেসিডেন্ট একটা কাজ থাকুক বা না থাকুক, কিন্তু গুরুত্বপূর্ণ মানুষ তার সময় নষ্ট করবার দরকার কি? অতএব তারা যাননি। সোজা কথা হচ্ছে যে সরকার যদি সত্যি সত্যি, এটা একদম মানে খুব চমৎকার বলেছেন, সরকারই যদি না চায় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। সেটা নির্বাচন কমিশন যেরকম করেই বানান তাতে কিচ্ছু আসে যায় না। নির্বাচন কমিশন প্রধান বিচারপতিকে আপনি কান্তর দেশ থেকে বের করে দিতে পারেন, তো নির্বাচন কমিশন কি করতে পারে? অতএব সরকারটা ঠিক হতে হবে। সেই দিক থেকে বিবেচনা করলে নির্বাচন কমিশন করার ব্যাপারটা যাই হোক, শেষ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থেকে কোনো ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এ কথা সবাই বলবে, সবাই বলছেন তাই, এবং সেই কারণেই বলছেন যে ওই সরকারই এখন এই সংলাপকে, এই নির্বাচন কমিশন গঠন করবার যে প্রক্রিয়া সেটাকে খেলো বানিয়ে ফেলেছেন, ছেলে খেলা করছেন। এটা এক ধরনের প্রতারণামূলক একটা নাটক হচ্ছে জনগণকে বিভ্রান্ত করবার জন্য। জি,
মাহমুদুর রহমান মান্না, অসংখ্য ধন্যবাদ। মাহবুব কামাল ভাই, আমি কোনো প্রশ্ন রাখতে চাচ্ছি না, মাহমুদুর রহমান মান্না ভাই যে আলোচনা করলেন তার প্রেক্ষাপটে। মান্না ভাইয়ের কথার সূত্র ধরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে উনি বললেন যে অন্যরা কি দোষ করেছে। প্রথম কথা হচ্ছে যে শুধু গ্রেনেড হামলার কারণেই যে উনি নির্বাচন ফেয়ার করছেন না তা না, আমাদের পলিটিক্যাল কালচারটাই এরকম হয়ে গেছে। গ্রেনেড হামলায় হচ্ছে তার একটা উদাহরণ মাত্র, এন্টায়ারলি ব্যাপারটা অবিশ্বাসগুলো মজবুত হয়েছে, একেবারে বৈরিমূলক সম্পর্ক হয়ে গেছে, সেটা হচ্ছে কারণ। আচ্ছা, কথাটা হচ্ছে উনি মান্না ভাই বললেন, শ্রদ্ধেয় মান্না ভাই বললেন যে আমরা অন্যরা কি দোষ করেছে। দেখেন, দুর্ভাগ্যজনকভাবে এই দেশটা বিএনপি এবং আওয়ামী লীগে বিভক্ত হয়ে গেছে। তৃতীয় শক্তি যেটা বা অন্যান্য যারা শক্তি আছে তারা জনগণকে সেভাবে প্রতিনিধিত্ব করতে পারছেন না, প্রতিনিধিত্ব করছে বিএনপি এবং আওয়ামী লীগই। এবং যদি কোনো তৃতীয় শক্তির উত্থান ঘটতে থাকে তখন কিন্তু বিএনপিও সেটা বাধা দিবে, আওয়ামী লীগও বাধা দিবে। এই জায়গাটায় কিন্তু তারা আবার একমত। তারা এই দেশটাকে মানে ডু অর ডাই খেলা খেলছে আর কি। মানে যে মানে মাইট ইজ রাইট, মানে যেভাবেই চিন্তা করা হোক আওয়ামী লীগ বিএনপির মধ্যে থাকতে হবে এবং জবরদস্তিমূলক রাজনীতি চলবে, যে যাকে হারাতে পারে। এইটা হচ্ছে আমাদের দেশের। তার মানে আমি কি মাহবুব কামাল ভাই এটা বলতে পারি যে রাজনৈতিক অবস্থাগুলো চলছে সেটা এই বড় দুটি দল কিংবা যারা সাথে যারা রাজনীতি জড়িত তারা এটা এনজয় করছে, ভোগান্তি বা দুশ্চিন্তায় মরছে জনগণ? না, জনগণ তো ভোগান্তিতে আছেই, অবশ্যই জনগণ ভোগান্তিতে আছে। এবং জনগণের মধ্যে একটা চিন্তা আছে যে নিশ্চয়ই আপনি সিনিয়র সাংবাদিক, যে সামনে কি হতে যাচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে একটা চিন্তা আছে, অবশ্যই। কিন্তু রাজনৈতিক দলগুলো সেইভাবে ভাবছে বলে মনে হচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে কি বলে যে অন্যান্য রাজনৈতিক দল কেন উঠতে পারছে না, জনগণের মধ্যে একটা ধারণা হচ্ছে যে ভোট পচায় লাভ কি, হয় আওয়ামী লীগ জিতবে না হয় বিএনপি জিতবে, সুতরাং থার্ড ফোর্সকে আমরা কেন ভোট দিতে যাব, এটা ভোট পচে যাবে। সুতরাং অপেক্ষাকৃত যাকে কাছের মনে হচ্ছে তাকে তারা ভোট দিচ্ছে। সেটা কেউ মনে করছে আওয়ামী লীগ অপেক্ষাকৃত কাছের, কেউ মনে করছে বিএনপি অপেক্ষাকৃত কাছের। তৃতীয় শক্তি কে ভোট দেবে না এই কারণেই যে তারা মনে করে যে ভোট পচে যাবে। এটা গেল একটা মানে জনগণের একটা সাইকোলজি। এখন দেখেন, আমি যে মূল কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক সংকটের চাইতে সাংস্কৃতিক সংকটটা বেশি গুরুতর। এবং রাজনৈতিক সংকটগুলো কিন্তু সাংস্কৃতিক সংকট থেকে মানে তৈরি হয়। যেমন জোর করে ক্ষমতায় থাকা, এটা কিন্তু রাজনৈতিক সংকট না, এটা সাংস্কৃতিক সংকট। আমি কেন জোর করে থাকবো? সূত্রগুলো সংস্কৃতি থেকে আমি শেষ করতে দেন। জোর করে থাকা, ক্ষমতায় থাকা, এটা রাজনৈতিক সংকট না, এটা সাংস্কৃতিক সংকট। এটা একটা মানে উচ্চতর একটা মানে মানসিকতা থাকলে আমাদের শিক্ষণটা এমনই হয়ে গেছে। আবার দেখেন, মানে 3 মাস ধরে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ মেরে ক্ষমতায় যেতে হবে, এটাও কিন্তু সাংস্কৃতিক সংকট। আপনি দুইভাবেই দেখেন, আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা একজন সাংস্কৃতিক সংকট, আবার বিএনপি যেভাবে ক্ষমতায় যেতে চাচ্ছিল মানে 2014-তে, যে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ মেরে একটা ক্রাইসিস তৈরি করে তার মধ্য দিয়ে ক্ষমতায় দখল করা, এটাও সাংস্কৃতিক সংকট। এবং দুই নেত্রী যে কথা বলতেন না, এটা সাংস্কৃতিক সংকট। পরাজয় মানি না, এটা সাংস্কৃতিক সংকট। সবই কিন্তু সাংস্কৃতিক সংকট, এবং এখান থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংকটগুলো উত্তরণ হয়। সুতরাং আমাদেরকে করতে হবে কি, অ্যাকচুয়ালি দরকার হচ্ছে যে আমাদের দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। মানুষের মনন, মানুষের চিন্তা, মানুষের মানে কি বলে সাইকোলজিক্যাল মেকআপ, সাইকিক মেকআপ, বিপ্লবের নেতৃত্ব কারা দিবে? রাজনৈতিক দলগুলো দিবে না আসলে সাংস্কৃতিক সংগঠনগুলো বা সাধারণ মানুষ দিবে? আমি তো মনে করি রাজনৈতিক দলগুলো ব্যর্থ। এখানে সুশীল সমাজ যদি কিছু করতে পারে করবে। সুশীল সমাজও তো বিভক্ত আমাদের দেশে। না, এর মধ্য থেকেও যদি মানে নেতা তৈরি হয় কিভাবে, পরিস্থিতির নেতা তৈরি করে, আবার নেতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যদি সেই ধরনের পরিস্থিতি কখনো আসে যে সেই পরিস্থিতি আমাদের নেতা তৈরি করে দিল, তাহলে হয়তো একটা কিছু হবে, একটা সম্ভাবনা জায়গা। যেমন কেজরিওয়াল, দিল্লিতে যেরকম কেজরিওয়াল। জি, মাহবুব কামাল ভাই আপনার কাছে ফিরছি। একজন দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনারা আমি অনেকদিন থেকে লাইনে চেষ্টা পাচ্ছি না, তো আমি আমার পরিচয় দিয়ে কথা বলছি। জি, আমি হলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নাচল থানা। জি, তো আমার মান্না ভাইয়ের কাছে প্রশ্ন, আমি কিন্তু পরিচয় দিচ্ছি যে আমি কিন্তু একজন বিএনপি করি। জি, হ্যালো, জি, আমরা শুনছি, আপনি বলুন। বিএনপি করি, আমি বিএনপি করি। আমরা এই প্রশ্ন কি আওয়ামী লীগ অবৈধ সরকার, তো
তো যে কোনো কারণে আপনার ধরেন আমাদের নির্বাচনে আমরা গেলাম, আমরা ব্যর্থ হলাম, আবার আমরা অবৈধ সরকার বলি, আবার আমরা সংসদে আছি কেন, আমরা পদত্যাগ করছি না কেন, এই কারণটা আমি মান্না ভাইয়ের কাছে জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। মাহমুদুর রহমান মান্না ভাই, আপনার কাছে সরাসরি আসতে চাই। দর্শক যে প্রশ্নটি করলেন যে বিএনপি এই সরকারকে অবৈধ সরকার বলছে, আবার এই সরকারের অধীনে সংসদেও আছে। এই প্রশ্ন আমি তাকেই করি, উনি তো বিএনপি করেন, আমি তো বিএনপি করি না, আমি কেন জবাব দেবো? যে বিএনপি করে, বিএনপি নেতা তারাও জবাব দেবে, আবার জবাবের কথা বলতো না, রাজনৈতিক বাস্তবতায় যদি বিষয়টি আলোচনা করেন। রাজনৈতিক বাস্তবতায় মানে যদি আমাকে বলেন যে রাজনীতি তো করেন, তারপরে একটা বিশ্লেষণ যদি করেন, তাহলে কি আমি দুটো খুবই অসঙ্গতিপূর্ণ মনে করি। যারা এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ বলে, এই সংসদ অবৈধ বললেন, সেই সংসদে যোগ দেবেন, এটা মেলে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাই। আবার ফিরবো আপনার কাছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। যেটি মাহবুব কামাল ভাই বললেন যে স্যার আসলে এই যে সংকট এবং যেভাবে দোষারোপ, পরস্পর বিদ্বেষ, সব কিছুর মূলে আমাদের সংস্কৃতি, আমরা রাজনৈতিক যে সংস্কৃতি বলতে যে বিষয়টি বোঝায় তার সূচনা পর্বই আমরা এখনো শুরু করতে পারিনি। এমনটি যদি হয় তাহলে আমার যে প্রশ্নটি স্যার আপনার কাছে, যে এই মুহূর্তে সংলাপের মধ্যে সম্ভাবনা অনেকেই দেখছেন না, তাহলে সংলাপের বিকল্প আর কিছু আছে কিনা? আচ্ছা, এটা তো একেবারে আমি মনে করি এটা মাইক্রো আলোচনা, কিন্তু আমি মাহবুব কামাল সাংবাদিক উনি যথেষ্ট গুরুত্ব সহকারে যে কথাটা বলছেন এটাই বলি। আমাদের আসলে দেখেন 50 বছরে আমাদের একেবারে আমাদের যারা শত্রু অথবা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি অথবা বর্তমান যে সরকার তার একেবারে চরম শত্রু, তারাও মানে এটা স্বীকার করতে হবে যে আমরা দেশটা অর্থনৈতিক ভাবে, আপনি আজকে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হচ্ছে 46 বিলিয়ন ইউএস ডলার। দেশ স্বাধীন হওয়ার পরে প্রশাসন স্যার বলছে বাংলাদেশ ব্যাংকের একটা ড্রয়ারের মধ্যে $15 পাওয়া গেছিল, $15। দ্যাট ওয়াজ আওয়ার রিজার্ভ, স্টার্টিং রিজার্ভ। নাও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের গ্রোথ, আমাদের এগুলো পরিসংখ্যানে আপনি বিশ্বাস না করলে কিছু যায় আসে না, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে আমরা অনেক এগিয়েছি। কিন্তু যেখানটায় আমাদের আসলে অবনতি হয়েছে অর্থাৎ সেটা হলো রাজনৈতিক সংস্কৃতি। আমরা পলিটিক্যালি মানে পলিটিক্যাল কালচারটা আমরা উন্নয়ন অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? পলিটিক্যাল জিডিপি বাড়ছে না কেন? আপনি অর্থনৈতিক জিডিপির কথা বলছেন, পলিটিক্যাল জিডিপি বাড়ছে না কেন? মানে বলছি সংকটটা এখানেই, যে আমাদের যেটা বলছে যে আমাদের মান্না ভাই যে বিএনপি কে নির্বাচনে আসলে বিএনপি ক্ষমতাসীন হয়ে যাবে, এই ভয়ে গণতন্ত্র মানে চর্চা কম হবে এবং অবাধ নির্বাচন হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু আসল বাস্তবতাটা যেটা হচ্ছে, হ্যাঁ মাহবুব কামাল যেটা বলছেন যে একেবারে বিভাজিত, বিভাগে ভাগ হওয়া, আর বাকি যে রেস্ট অফ দ্য পিপল যারা রয়ে গেল, এখন আমাদের যে তৃতীয় ধারা গণতান্ত্রিক অথবা যেটাকে আমরা বলি একটা সাম্যের রাজনীতি, সাম্যের অর্থনীতি, সমাজতান্ত্রিক দ্বারা, বামপন্থী দ্বারা যারা ছিল, এইটা যে আমাদের জনগণ সেভাবে গ্রহণ করলো না, এটা কি জনগণের দোষ নাকি আমাদের নেতৃত্বের দোষ? আমাদের নেতারা কতবার তাদের অবস্থান পরিবর্তন করছেন, যারা সাম্যের কথা বলতেন, সমাজতন্ত্রের কথা বলতেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতেন, সেই এই ধারাটা একটা শক্তিশালী ধারা ছিল। এবং এটা স্বাধীন হওয়ার পরে তো বলতে গেলে বিরোধী দলের বিরোধী রাজনীতি বলতে ওইটাই ছিল, এবং শত শত তরুণ যারা মেধাবী তারা কিন্তু তাদের সাথে সংঘবদ্ধ হয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে লোকগুলো ভাবাদর্শ তো পরিবর্তন হতেই পারে অধ্যাপক মিজানুর রহমান। আমি বলছি যে না, পরিবর্তন না, এটা পরিবর্তন হবে কোত্থেকে? আসলে গোড়াটাই গলত ছিল। যে লোকগুলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতো, এদের মধ্যে প্রচুর অবৈজ্ঞানিক ধারণার লোকজন ছিল, এবং তাদের কেউ কেউ পরবর্তীতে খেলাফতে মজলিসে যোগ দিয়ে পাকিস্তানে গিয়ে মৃত্যুবরণ করছে, এরকম লোক তো ছিল। আমি বলছি যে আপনার সমস্যাটা জনগণকে দোষ দিয়ে লাভ নাই। যারা মানে প্রোগ্রেসিভ দ্বারা রাজনীতি করবে, বিকল্প একটা তৃতীয় শক্তি উপরে উত্থান ঘটাবে, এটা জনগণ, এটা আসলে এই শক্তিটা খুব ব্যর্থ হয়েছে, এটা আমাকে বলতেই হবে। এটা না বলে উপায় নেই। যদি এরকম হতো যে দেশে নির্বাচন হবে, শেষ করতে হবে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ মন্তব্য শুনতে চাই আপনার। না আমি বলছি যখনই নির্বাচন হবে, ক্ষমতা পরিবর্তন হবে, সবসময় আমাদের মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, সাম্য, মানবিক বাংলাদেশ, একটা উদার ধর্মনিরপেক্ষ বাংলাদেশ
অর্থাৎ ধর্মাশ্রয় যে রাষ্ট্র তৈরি করছিল 47 সালে, এর বিপক্ষে গিয়েই তো এই দেশের মানুষ যুদ্ধ করেছিল একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য, যেখানে ধর্ম মূল বিষয় হবে না। তো আমাদের এই যে উদার ধর্মনিরপেক্ষ যে সামাজিক শক্তিটা, সেটা আমরা শক্তিশালী আমাদের এখনো হয়নি। এই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দুর্বলতা রয়ে গেছে। এটি হচ্ছে আজকের এই সংকটগুলোর কিন্তু অন্যতম কারণগুলোর একটা। কিন্তু অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার। মাহমুদুর রহমান মান্না ভাই, শেষ মন্তব্য। বিশেষ বিষয়ে জি, মানে এই যে সংলাপগুলো হচ্ছে, আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে সংলাপের ভবিষ্যৎ কি হবে সেটা আপনাদের আলোচনার মধ্যে দিয়ে অনেকটা আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু বিকল্প আর কোনো ভাবনা আছে কিনা? এটা একটা লড়াই করবার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, কারণ কেউ অ্যাকসেপ্ট করবে না, নির্বাচন কমিশনটা অ্যাকসেপ্ট করবে না, ভোটটা অ্যাকসেপ্ট করবে না, এবং তখন প্রশ্ন হবে আমি জোর করে থাকবো, আর বিরোধী দল বলবে আমি আন্দোলন করে তাকে অপসারণ করবো। এই লড়াই যারা জিতবে, যদি সরকার জেতে তাহলে ফ্যাসিবাদ টিকে গেল, আর যদি বিরোধী দল জেতে তাহলে গণতন্ত্রের যাত্রাপথ রচনা করার একটা সম্ভাবনা দেখা দিল। এর কোনো বিকল্প নেই। জি, অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। মাহবুব কামাল ভাই, আমি একটা কথাই বলবো, যতদিন না পর্যন্ত বিরোধী দলের মর্যাদা, অধিকার এগুলি স্ট্যাবলিশ করা যাবে না, ততদিন পর্যন্ত ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়বে না। এটা বিএনপি যদি ক্ষমতা থাকে ছাড়বে না, আওয়ামী লীগ যদি থাকে তার ছাড়বে না। প্রথমত সেই সম্ভাবনা কি দেখেন? এই যে উইনার টেক্স অল, যে বিজয়ী হয় তার দখলে চলে যায় সব, হ্যাঁ, এই যে মানসিকতা, এইটার থেকে বের হয়ে আসতে হবে। এবং বিরোধী দলের প্রতিশোধ পরায়ণতার রাজনীতি যতদিন থাকবে ততদিন ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়বে না। এ খুবই প্লেন অ্যান্ড সিম্পল, এর মধ্যে কোনো ধরনের কূটতর্কের অবকাশ নাই। তাহলে কি এরকমই চলতে থাকবে? এরকমই চলতে থাকবে। যদি কোনোদিন যদি বোধোদয় ঘটে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের কোনোদিন যদি বোধোদয় ঘটে যে না আর প্রতিশোধ পরায়ণতার রাজনীতি করব না, যেমন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে কি হয়, লেবার পার্টি ক্ষমতা থাকুক, কনজারভেটিভ লেবার পার্টি একই, মানে তাদের সামাজিক অধিকার, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব একই, কোনো পার্থক্য একটা ক্ষমতাসীন আর একটা হচ্ছে হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন। আমেরিকা তো তাই, রিপাবলিকান ডেমোক্রেট বিরোধী দল যা, ওই মানে ক্ষমতাসীনরাও তাই। এই ধরনের যদি করা না যায়, ইন্ডিয়াতেও কিন্তু অনেকটা সেরকম আছে, মানে উচ্চ না। এই যে কালচারের কথা বলছেন, যে এই কালচারটা শুরু করবে কে? এইটা বলা যাবে না। এইটা মানে বিপ্লবী পরিবর্তন ছাড়া এইটা স্বাভাবিকভাবে এটা হবে না। এক্ষেত্রে তো আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, কোনো একটি দলকে বা দুটি দলকে এগিয়ে আসতে হবে, বা কোনো একটি দলকে আগে শুরু করতে হবে। কিন্তু সেই অবস্থায় কেউ শুরু করবে না, কারণ শুরু করলে সে মনে করবে যে আমি হেরে গেলাম। হ্যাঁ, আমাদের দেশে কেউ তো হারতে চায় না, মানে আপনার তো হারার মানসিকতা থাকতে হবে, তো যে আমি জিততেই হবে সব ব্যাপারে, এমন তো কোনো কথা নেই। এটাও কিন্তু কালচারাল সংকট, এটাও কিন্তু সাংস্কৃতিক সংকট, এই যে হারবো না। এখন কথা হচ্ছে যে আমি যেটা মনে করি, কোনো একদিন যদি এরকম একটা পরিবর্তন হয়, বিপ্লবী পরিবর্তন, যে মানুষের মন, সেটিকে আপনি মনে করেন এরকম আরো কয়েক 50 বছর লাগবে? হ্যাঁ, এটা বলা যাবে না, এটা 20 বছর লাগতে পারে, 50 বছর লাগতে পারে। যেমন ধরেন যে এই যে ডেনিশ এবং ডাচরা একসময় জলদস্যু ছিল, এখন তাদের মতো ভদ্রলোক আর কেউ নাই। একেবারে শেষ লাইনটি, জি মাহবুব কামাল ভাই, ডেনিশ এবং ডাচরা একসময় জলদস্যু ছিল, এখন তাদের মতো ভদ্র আর কেউ নাই। এইটা ওভার দি ইয়ার্স, 100 ইয়ার্স, মানে 200 ইয়ার্স, 300 ইয়ার্স এর ব্যাপার। আমাদের সেরকম হয়তো সময় লাগতে পারে যে আমরা এমন একদিন আসবে যে আমরা সুসভ্য হয়ে যাব। হ্যাঁ, আমাদের এই বর্তমান যে দৈন্য দশা, সেটা কোনোদিন থাকবে। আমাদের সেই অপেক্ষায় থাকা এবং সেই অপেক্ষা বাস্তবায়নের জন্য কাজ করা থাকতে হবে। মাহবুব কামাল এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং মাহমুদুর রহমান মান্না, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জানিয়ে রাখি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি প্রতি শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.